এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পরে আমি একটা লং ব্লগ আর কি শুট করার প্রস্তুতি নিলাম। যে না, অনেকদিন হয়ে গেছে শুধু শর্টস করে যাচ্ছি, একটা লং ব্লগ করি। কারণ আমার অন্যতম ভিউয়ার, মানে আমার অন্যতম কাছের ভিউয়ার হচ্ছে আমার মা। কারণ মা একটুখানি কথা শুনতে চায়। মা বলে যে শর্টস ঠিক আছে, কিন্তু ওই 1 মিনিটে হয়ে যায়, একটুখানি কথা বললে আমার ভালো লাগে। তাহলে ঠিক আছে, চলো তাহলে আজকে একটা লং ব্লগ করি। অনেকদিন করা হয়নি, এটা ঠিকই। তো সেটার জন্য আরো আজকের দিনটা একটুখানি আমার কাছে মানে কি বলবো, ইম্পর্টেন্ট। কারণ আজকে থেকে আমি আবার শরীরচর্চা শুরু করলাম, মানে অ্যারোবিক্স করা। আমি ইউজুয়ালি অ্যারোবিক্সই করি, মোস্টলি অ্যারোবিক্স আর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস করি। আগেও করতাম, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমি কখনোই কনসিস্টেন্ট থাকতে পারি না। প্রতিবার শুরু করি আর মাঝখানে 2-3 মাস করার পরে আবার আমি বোর হয়ে যাই, আবার বন্ধ করে দিই। বোর হয়ে যাই মানে আবার করতে হবে, আছি কি তো আছি, ফিট আছি, কোনো অসুবিধা নেই, এটা করে আমি বন্ধ করে দিই, উইচ ইজ রং, যেটা ঠিক না। আর এখানে যখন রয়েছি, মানে ইসরায়েলে আমরা যে টাউনে থাকি সেখানকার লোকজন তো ছেড়েই দাও। আমরা কালকে যখন টেলাভিভ ঘুরতে গেছি, ওখানে গিয়ে দেখছি যে মানে আমরা শুধু খেতে গেছি ওখানে, আর লোকজন পুরো দৌড়ে, তারপরে বিভিন্ন রকমের স্পোর্টস, মানে ভলিবল রয়েছে, রোলার স্কেটিং রয়েছে, এই সমস্ত কিছু মানে বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা লিপ্ত। আর টাইমটা ধরো সেই সময়তে কটা বাজে, সন্ধেবেলা, মানে 7:30 হবে, 8টা হবে, সেই সময় ফুল ফ্লেজেড তাদের শরীরচর্চা চলছে। তো এইসব দেখার পরে না আমাদের মনে হলো আমাদেরও একটু করা দরকার। কারণ আমরা কোথাও ঘুরতে গিয়ে খুব তাড়াতাড়ি আর কি ক্লান্ত হয়ে পড়ি হাঁটাহাঁটি করতে করতে, আমরা আসলে ফিট নই বলে সেই অর্থে এই জিনিসটা হয়। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, সৌরভ কি করবে আমি জানি না, আমি অ্যাটলিস্ট স্টার্ট করে দিই, কারণ আমার দরকার মনে হয়। আর চেষ্টা করব যে এর মধ্যেই একদিন হাঁটতে বেরোনোর ভোরবেলায়, কারণ এই রাস্তাটা না ভীষণ সুন্দর হাঁটাহাঁটি করার জন্য। তো ইচ্ছা আছে সেটা করার, দেখা যাক। ঠিক এই টাইমেই হর্ন বাজবে, আমি কথা বলতে যাবো এই টাইমে হর্ন বাজবে। যাই হোক, বেশি কথা আর বলবো না, কারণ অলরেডি 1:45 বাজছে, আমার এখনো স্নান টান হয়নি। যেহেতু আমি এক্সারসাইজ করে ঘাম ফাম ঝরিয়ে তারপরে স্নান করবো ভেবেছিলাম, কিন্তু মাঝখানে বাড়ি থেকে ফোন এসেছিল, কথাবার্তা বলছিলাম, তো সেটার জন্য একটুখানি পরেই আর কি যাচ্ছি। তবে আমার এখনো বাইরের ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে, কারণ ভেতরটা তো সৌরভ করে দিয়ে চলে গেছে, জানোই আমরা হাফ হাফ করে কাজকর্ম করি। তো আজকে বাইরের ঘরটা আমি করে নিই পরিষ্কার, তারপরে আমি স্নান টান করে যখন খেতে আসবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলছি, একটু গল্প করব। তো যারা নতুন আমার চ্যানেলে, নতুন ভিউয়ার্স, তাদের যদি আমার আগের কোনো কন্টেন্ট দেখে বা আমার শর্টস দেখে কোথাও আমার সাথে তোমরা কানেক্ট করতে পারো, বা আমাকে তোমাদের কিছু একটু জায়গাতেও ভালো লাগে, দেন ডু কনসিডার টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিও তোমার কাছে যখনই আমি পোস্ট করব তখনই সেটা পৌঁছে যাবে আর তুমি দেখতে পাবে চাইলে। তো বেশি আর কথা বাড়াবো না, অনেক কথা কথায় কথায় বেড়েই যাচ্ছে। কাজকর্ম করে নি, তারপরে আবার পরে আসছি তোমাদের সঙ্গে, দেখতে থাকো। তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর পজ রয়েছে টিভিটা। বুঝতেই পারছো যে বুঝতে পারছো কিনা জানি না, না বোঝারই কথা, কারণ অনেকটাই দূরে রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি এবিপি দেখছিলাম, মানে নিউজ দেখছিলাম। আমরা প্রতিদিনই নিউজটা ফলো করি, নিউজ দেখা প্লাস খবরের কাগজ পড়া, সেটা মানে আমাদের যেহেতু অভ্যেসের মধ্যে রয়েছে, সেই জন্য দেশের বাইরেও আমরা অ্যাটলিস্ট মানে ফলো করি ওটা। এখানে টিভিটা স্মার্ট টিভি হওয়ার পর থেকে আরো ওটা আমাদের পক্ষে একটুখানি সুবিধাজনক হয়েছে। আমরা এবিপি বা জি 24 ঘন্টা এগুলো লাইভ, যেগুলো আর কি তোমার স্ট্রিমিং হয়, সেগুলো আমরা দেখতে পারি। তো 2-3 দিন যাবত, মানে গত 2-3 দিন যাবত নিউজ দেখাটা আরো বেশি পরিমাণে বেড়ে গেছে। মানে ইউটিউব খুলে ধরো অন্য কারোর ব্লগ দেখবো, যেগুলো দেখতে ভালোবাসি, তার থেকেও সবার আগে মনে হচ্ছে যে এবিপিটা দেখি, বা নিউজের মানে অন্য কোনো চ্যানেল আগেই ফার্স্টে ওখানে আর কি টিউন করি, দেখি ওখানে আজকে কি ঘটনা দেখাচ্ছে। মানে সবাই জানো যে রাজ্য, মানে পশ্চিমবঙ্গে এখন একটাই ঘটনা, আমাদের অন্যতম, মানে কি বলবো, ভালোবাসার একটা রাজ্য, যেখানে কিছুদিন আগেই রাজনীতির একজন অন্যতম ব্যক্তিত্ব, মানে প্রবীণ নেতা হলেও তার যা ব্যক্তিত্ব ছিল, মানে সেটা আমরা
ভাষায় হয়তো আমি খুব সুগঠিত ভাষায় হয়তো বলে বোঝাতে পারবো না। আমি হয়তো খুব কম সময়ের জন্যই তাকে দেখতে পেয়েছি আম, মানে একজন মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু আমাদের বাবা মায়েরা বহুদিন ধরে তাকে আর কি দেখেছেন। তার ক্যারিজমা, তার ডিগনিফাইড সোল সবকিছুই জানি আমরা। তো তার শেষকৃত্য যখন, মানে শেষকৃত্য বলবো না, তার দেহ দান করা হয়েছে, এবং বুঝতেই পারছো আমি কার কথা বলছি। আম, তো তার যখন দেহদান করা হচ্ছে এবং সেই প্রক্রিয়াটা আমরা দেখছি যে এনআরএস মেডিকেল কলেজে যাচ্ছে, এটা আমি এই নিউজটা দেখছিলাম, এবং সেদিনকে সৌরভ চলে যায় ইনস্টিটিউটে কিছুক্ষণ পরে। তার কিছু মিনিটের মধ্যেই এমন একটা ঘটনা নিউজে ফ্ল্যাশ করতে আরম্ভ করলো, মানে সেটা ব্রেকিং নিউজ হিসেবে দেখাতে আরম্ভ করলো, যেটা যেটার মানে আমার সত্যি আমার কাছে কোনো ভাষা নেই। মানে আমি জানি না সেটার মানে কিভাবে ব্যাখ্যা করব। মানে আমরা মহিলারা কি কোথাও সেফ নই? মানে কোনো একটা জায়গাতে সেফ নই। একটা মেডিকেল কলেজ যেখানে মানে সর্বাধিক সুরক্ষার জন্য মানুষ নির্ভরশীল হতে যায়, যেখানে মানুষ চায় যে সে আর কি কিছুটা হলেও একটু সুরক্ষা পাবে, সুস্থ স্বাভাবিক জীবন সে লিড করবে, সেরকম একটা জায়গাতে এরকম হেনিয়াস ক্রাইম, মানে হেনিয়াস বললেও আমার বোধহয় মানে কম বলা হয়, যেরকম নৃশংস ঘটনা, মহিলারা আমাদের রাজ্যে তথা আমাদের দেশে কোথাও সেফ নয়। এবং সেটা এখানে আসার পরে, মানে বিদেশে আসার পরে আমি দেখি যে মহিলারা, অত্যন্ত স্বল্প বসনা মহিলারা ঘুরে বেড়াচ্ছে এবং ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। তাদের কোনো রকম নিরাপত্তা নিয়ে তাদেরকে প্রশ্ন করতে হচ্ছে না মনের মধ্যে যে আমার সাথে কিছু ঘটবে না তো, না এখানে কিছু ঘটার মতন ঘটনা মানে হবেও না। এখানে ক্রাইম রেট একেবারে জিরো। মানে যে জায়গাতে রয়েছি, ক্রাইম বলতে তোমার ধরো যুদ্ধ রিলেটেড যে বিষয়টা সেটা অন্য একটা ব্যাপার, সেটাতে আমি যাচ্ছি না। কারণ সবাই জানো, এতদিনে যারা আমার ব্লগ দেখো, যে আমি ইসরায়েলে থাকি, এবং ইসরায়েলের সঙ্গে যে কিভাবে তার মানে যুদ্ধের নিউজ রয়েছে, সেটা প্রতিদিন খবরাখবরে আমরা দেখতে পাই। নৃশংসতা, নারকীয়তা, এইসব কথা আমি বাদ দিলাম। তা বাদে একটা দেশে একজন মহিলা কিভাবে সুরক্ষিত, সেইটা নিয়ে না সত্যি আমাদের মানে দ্বিধাবোধ হয় না, জিজ্ঞেস করতে হয় না যে এত রাত্রিবেলা সে তার চারটে পোষ্যকে নিয়ে বেরিয়েছে। আমরা এখানেই দেখি, আমরা বারান্দা দিয়ে দেখতে পাই যে রাস্তাতে একজন মহিলা, নিজেও সে বোধহয় তার আগে জগিং করেছে, কারণ সেরকমই পোশাক পরা আছে, এবং সে তার পোষ্যকে নিয়ে, চারটে পোষ্যকে নিয়ে সে বেরিয়েছে রাত্রিবেলা একটুখানি মানে একদম লাস্ট ওয়াকিং করার জন্য। এবং তখন কটা বাজে, ধরো 11টা, 11:30 হবে। সেই টাইমে তুমি কোনোদিন ভাবতে পারো যে তোমার দেশে, রাজ্যের কথা তো বাদই দিলাম, তোমার দেশের কোনো একটা জায়গাতে তুমি এরকম ভাবে ফ্রিলি, সে যে পোশাকটা পরেছে সেটার কথাও না হয় ছেড়ে দিলাম, তুমি নর্মাল কুর্তি আর পাজামা পরে ঘুরছো, সেটা পরেও তুমি রাত্রি 11:30, 12টা এই সময় তুমি একা ঘুরতে পারবে? ধরো এসপ্ল্যানেডের মতন রাস্তা, ওইখানে তুমি একা ঘুরতে পারবে? এবং তোমার সাথে যদি কিছু হয়, মানে কোনো রকম কেউ অশালীন আচরণ করে, সেখানে কিন্তু সবার আগে তোমার দোষ, মানে মেয়েটির দোষ হবে, তুমি অত রাতে কেন একা বেরিয়েছো। তার মানে এটা স্পষ্ট যে আমাদের দেশ, আমাদের রাজ্য সেফ নয়, এবং এই সেফটিটা কোনো গভর্নমেন্ট আমাদের সিকিউর করতে পারে না। মানে এর থেকে লজ্জাজনক আর কিছু হওয়ার নয়। আমি জানি যে আমি হয়তো অনেক বেশি কিছু বলে ফেলছি, মানে অনেক বেশি কিছু বলতে চাইছি, আমি জানি না কতটা কি বলতে পারছি, কিন্তু বলে ফেলছি। আসলে এই ঘটনাটা, মানে রিসেন্ট এই মেডিকেল কলেজের এই যে ঘটনাটা ঘটেছে, সেটা এতটা নাড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেকটা মানুষকে, দেশে হোক বিদেশে হোক, আমরা যেখান থেকে বসে নিউজটা দেখছি আর ভাবছি যে আজকে এরকম ঘটনা আমার সাথেও ঘটতে পারতো, আমিও কিন্তু ওর জায়গায় থাকতে পারতাম, তখন তখন কি হতো। সত্যি আমি জানি না, মানে এটা এটা কোনোদিন শেষ হবে না। মানে কবে থেকে চলছে বলো তো এই ধরনের ঘটনা। এই মানে ঘটনার রেফারেন্সে খবরের কাগজে দুদিন আগে দেখলাম যে 1977 সালের একটি ঘটনাকে মেনশন করা হয়েছে। 77 নয় বোধহয়, আমি অনেক আগে এগিয়ে যাচ্ছি, মেবি 90s এর মধ্যে ঘটনাটা, 77 নয়, আমি ভুল বলছি, 90s এর মধ্যে সম্ভবত ঘটনাটা, যেখানে একজন মানে মহারাষ্ট্রের একজন নার্সকে একজন ওয়ার্ড বয় নৃশংসভাবে অত্যাচার করেছিল। এবং সবাই আমরা জানি, মানে যারা অ্যাটলিস্ট সেই সময় ধরো ঘটনাটা ফলো করেছে, বা যারা ধরো পরবর্তীকালে কেস হিস্ট্রি পড়েছে সেই ঘটনার ব্যাপারে, তারা হয়তো জানে যে কি পরিমাণে তাকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল। 41 বছরের জন্য সেই মানুষটা কোমায় চলে যায়। মানে ভাবতে পারছো
কবে থেকে মানে কত হিস্ট্রি রয়েছে। ইনফ্যাক্ট বিদেশিরা, আমি আরো একটা ঘটনা কিছুদিন আগেই শুনেছিলাম, একজন বিদেশি সে দেশে ট্যুরিস্ট হিসেবে ঘুরতে গেছে, সেখানেও সে নির্যাতিত হয়েছে, সেক্সুয়ালি হ্যারাসড হয়েছে। এরপরেও একজন অত্যন্ত মানে নামজাদা অভিনেত্রী, কারোরই এখানে কোনো নাম করব না আমি, কারণ সবাই আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়ার সাথে সোশ্যাল মিডিয়ার নিউজ রাখি, ফলো করি, জানি। অত্যন্ত নামজাদা একজন অভিনেত্রী, মানে সত্যজিৎ রায়ের মতন মানুষের সঙ্গেও যিনি কাজ করেছেন, অভিনয় করেছেন, তিনি বলছেন যে একজন মহিলা শাড়ির আঁচল যদি ঠিকভাবে না রাখে, তাহলে তো উল্টো দিকের মানুষটা যে ক্রিমিনাল মাইন্ডেড সে তো অ্যারাউজড হবেই, এখানেও মহিলার দোষ। আমি সত্যি জানি না, আমি প্রচন্ড উত্তেজিত হয়ে গেছি এই মুহূর্তে। আমি জানি যে আমার আসলে অনেক কথা মানে উইদিন ফ্লো বেরিয়ে আসতে চাইছে, আমি পারছি না হয়তো সবকিছু বলতে, কিন্তু আবারও নিউজ ফলো করতে করতে আমার মনে হলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি না গো, আমরা আমরা কোথাও কি সেফ নই আমাদের দেশে, কোনো রাজ্যে, কোথাও কোনো জায়গাতে আমরা সেফ নই। প্রত্যেকটা জায়গাতে এরকম ঘটনা ঘটছে এবং তার কোনো শেষ নেই। সব থেকে বড় কথা, আমি বিদেশে এসেই একমাত্র এই জিনিসটা দেখলাম যে সত্যি আজকে আমি কি পরে বেরোচ্ছি রাস্তায়, নোবডি ইজ বদার্ড, কারোর কিচ্ছু যায় আসে না তুমি কি পড়লে কি না পড়লে, তুমি যা খুশি তাই পরে ঘুরো। টেলাভিভের মতন জায়গায় কালকে গেছিলাম, সেখানেও সেম জিনিস, তুমি যা খুশি তাই পরে, কিচ্ছু যায় আসে না, কেউ কিছু তাকাবেও না তোমার দিকে। কিন্তু দেশের মধ্যে এইরকম সিচুয়েশন, প্রচন্ড উত্তেজিত হয়ে গেছি আমি। আমি নিজেও এখন টের পাচ্ছি যে ভীষণ এক্সাইটেড হয়ে এই কথাগুলো বলছি। যাই হোক, ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। ভাতটা একটু গরম করে নিই, খাই আপাতত। নিউজটা বোধহয় আর দেখবো না গো, আবার কিছুক্ষণ পরে দেখবো। মানে ওটা দেখতে দেখতে আরো বেশি কেমন যেন হয়ে যাচ্ছি আমি, মানে একা রয়েছি তো আরো এফেক্ট করছে, আরো মানসিকভাবে আর কি বিধ্বস্ত লাগছে। যাই হোক, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ওটা রেডি করে নিই, খাবারটা রেডি করে নিই, তারপরে আবার আসছি পরে। বসে পড়েছি লাঞ্চ নিয়ে, ডিম সেদ্ধ, ভাত, তার উপরে একটু মাখন নিয়েছি, আর নুনটা না ফট করে একটু বেশি পড়ে গেল। যাই হোক, এটা এখন একটু খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে আমার। এখন বাজে হচ্ছে প্রায় 6:30, পুরোপুরি 6:30 বাজছে, একটু ফাস্ট আছে ঘড়িটা, কিন্তু তাও 6:30 বাজে। আর রোদ দেখেছো, দেখো সন্ধে 6:30 বাজে, এরকম সময়তে কি চা খেতে ইচ্ছে করে? তোমরাই বলো। এইরকম রোদের মধ্যে না আমার একদম চা খেতে ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু অপেক্ষা করি সৌরভের জন্য আসুক, তারপরে একসাথেই চাটা খাবো। আর একটা নতুন বিস্কিট আমরা খুব ভালো খাই আর কি, ওইটা ওকে আনতে বলেছি, একটু হাইড অ্যান্ড সিকের মতন খেতে বিস্কিটটা, তো ওইটা দিয়ে তারপরে চাটা খাবো যখন, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ চলে যাচ্ছে, মেঘের ফাঁকে চলে যাচ্ছে রোদ, কিন্তু তার সত্ত্বেও রোদ যথেষ্ট পরিমাণে আছে। আর আমি একটুখানি জাস্ট শুয়েছিলাম বালিশটা নিয়ে, আমার না কেমন জানি চোখ লেগে গেছিল, আসলে অনেকদিন বাদে আজকে এক্সারসাইজ হয়েছে তো হালকা, আমি তো একেবারে পুরো হয়ে গেছি, আর গায়ে একটুখানি ব্যথা হয়েছে, কালকে আরো ভালোভাবে টের পাওয়া যাবে, কিন্তু ওর মধ্যেই করাটা উচিত। উচিত অনুচিত অনেক বক্তব্য রাখছি, দেখা যাক কি হয় আলটিমেটলি, পরে আবার আসছি। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই সৌরভ চলে এলো, কিন্তু তার আগেই আমাকে ফোন করে বলল যে আজকে একটা ছুটির কারণে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। আর ছুটির দিনে দোকানপাট সানডাউনের পর থেকে, মানে সূর্যাস্তের পর থেকে বন্ধ হয়ে পরের দিন সূর্যাস্তের আগে অবধি আর কি বন্ধ থাকে। তো সেই জন্য অনলাইনেই অর্ডার করা হলো। একটা চিপসের প্যাকেটও অর্ডার করা হয়েছে, যেটা আমার লিস্টে ছিল না, সৌরভই সেটা অর্ডার করে দিয়েছিল। আর এই বিস্কিটটার কথা বলছিলাম, এইটা আমি বেশ ভালো খাই, মানে সৌরভও ভালোবাসে। এটা খানিকটা ওই হাইড অ্যান্ড সিক বিস্কিটের মতন খেতে, মানে ভেতরে চকলেট চিপস দেওয়া রয়েছে। আদা ফুরিয়ে গেছিল, তাই জন্য আদা অর্ডার করেছিলাম। আর পেঁয়াজের সাইজ দেখো, বাপ রে! একটা পেঁয়াজ মানে আমার তুলতে রীতিমতো মানে কসরত করতে হলো আর কি, পেঁয়াজটা তুলে দেখাতে। একটা পেঁয়াজ বোধহয় অনেকদিন চলে যাবে, এই বড় পেঁয়াজটার যেরকম সাইজ দেখছি। তো অনেকদিন বাদে মানে বাঁধাকপি খাবো আমরা আমরা মানে এখানে আসার পরে বোধহয় এটা প্রথমবার খাবো। ব্যাঙ্গালোরে থাকাকালীনও আমি কোনোদিন রান্না করিনি, তো ফার্স্ট টাইম রান্নাও করব। আর একটা চালের প্যাকেটও অর্ডার করে দিয়েছিলাম।
আর আলু আনিয়েছিলাম। আমরা ইউজুয়ালি এই আলুটা খাই না, যে আলুটার গায়ের রংটা মানে লাল রঙের আর কি, সেইটাই আমরা খাই। আর চিকেন অর্ডার করা হয়েছিল। এছাড়া এইগুলো হচ্ছে সবজি যেগুলো আমি কাটাকুটি করলাম ওই রাতে চিকেনটা বানানোর জন্য। তো দেখো আমি চিকেনটা ম্যারিনেট করছি। আদা রসুনের পেস্ট দিয়েছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন আর গোলমরিচ, আর সামান্য একটু লেবুর রস, এই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ইউজুয়ালি মানে যদি রোলের স্টাফিং হিসেবে তুমি ধরো তাহলে খুব ভালো লাগবে খেতে, মানে পরোটা বানিয়ে তার মধ্যে যদি এইটাকে দিয়ে দেওয়া হয় একেবারে রোলের মতনই খেতে লাগে। তো এটা আমি ফার্স্ট টাইম যখন চিকেন রোল বানিয়েছিলাম তখনই এটা রেডি করেছিলাম, এবং খাওয়ার পরে আমি মানে ভাবলাম যে এমনি রুটির পাশে খেতেও কিন্তু এটা বেশ লাগে। তো আজকে আর হাতে করা রুটি বানাচ্ছি না, আজকে পিঠা ব্রেড রয়েছে সেটা দিয়েই খাবো। তো ভালো মতন ম্যারিনেট করে নেওয়ার পরে আমি এটাকে 15 মিনিট মতন রেখে দিচ্ছি, আহ মানে যাতে ভালোভাবে আর কি মশলাটা গায়ের সাথে লেগে যায় চিকেনটার। তো 15 মিনিটই এনাফ, আধ ঘন্টা রাখারও দরকার নেই। তো তারপরে তেল গরম করে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা আজকে খুবই ফ্রেশ ছিল, কারণ যেভাবে আর কি জল রিলিজ করেছে চিকেনটা, তাতে খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে। তো সেটাকেই আমি ভালো মতন করে রান্না করে নিচ্ছি, জলটা শুকিয়ে যাবে তারপরেই আমি চিকেনটাকে তুলে নিলাম। আর সেম অয়েলেই আমি ওই সবজিগুলো মানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর গ্রিন হট পেপার, এটাকে আমরা লঙ্কার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করি, খুব বেশি ঝাল না, তো সেইটা একটুখানি ফ্রাই করে নিয়ে তারপর আবার চিকেনটা দিয়ে একসাথে ফ্রাই করলাম। তো এইটা আমাদের আজকের ডিনার। এ দেখো এখানে পিটা ব্রেড রয়েছে আর তাহিনি রয়েছে, আর রয়েছে হচ্ছে এই চিকেনের প্রিপারেশনটা। তাহিনি হলো এক রকমের মানে পেস্টই বলতে পারো বা ডিপ হিসেবে ব্যবহার করা হয় এটাকে, ছোলা তারপরে আরো অন্যান্য অনেক কিছু দিয়ে আর কি এটা তৈরি করা হয়। তো খেতে বেশ ভালো। তারপরে দেখো হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে প্রচুর আইসক্রিম জমে গেছে, তো সেই জন্য একটু আইসক্রিম খাচ্ছি। এইটা আমি যেটা নিয়েছিলাম সেটা হলো কোল্ড কফি ফ্লেভার, মানে কোল্ড কফিকে যদি জমিয়ে দেওয়া হয় তাহলে এরকম খেতে লাগে। তো বেশ ভালো লাগলো, অনেকদিন বাদে আইসক্রিম খেলাম। আর দেখো একেবারে নিঝুম হয়ে গেছে গোটা শহরটা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে।